হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করতে যাব ক্লাস 11 এর ফিজিক্স এর প্রথম সেমিস্টারের প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এর আমরা পার্ট 4 অর্থাৎ মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ। মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ। তা আজকে আমরা পড়তে যাব মাত্রা বিশ্লেষণ এবং তার প্রয়োগ। এর আগের দিন আমরা করেছিলাম বিভিন্ন ভৌত রাশির মাত্রাগুলো জেনেছিলাম, ঠিক আছে। যেরকম আমরা জেনেছিলাম বলের মাত্রা, পড়েছিলাম mL/t-2, কার্যের মাত্রা আমরা পড়েছিলাম mL²t-2। এইভাবে আমরা মাত্রাগুলো পড়েছিলাম। আজকে এই মাত্রাগুলোকে কাজে লাগিয়ে আমরা কি কি করতে পারি তা জানব। সাধারণত মনে রাখবে, এই মাত্রা বিশ্লেষণ অর্থাৎ মাত্রাকে কাজে লাগিয়ে আমরা প্রধানত তিনটে কাজ করতে পারি। একটা কি না, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা এক নম্বর হচ্ছে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি দ্বারা একটি সমীকরণ এক একক থেকে অন্য এককে কিভাবে যাওয়া যায়, ঠিক আছে। এক একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারবো। দুই নম্বর কি, একটা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কোনো একটা সমীকরণ নির্ভুল কি না সেটা আমরা প্রমাণ করতে পারবো। দুই নম্বর, সমীকরণটি নির্ভুল কি না তা যাচাই। আর তিন নম্বর হচ্ছে কোনো একটি সমীকরণ প্রতিষ্ঠা। এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা এই সমস্ত জিনিসগুলো করতে পারবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা প্রথমে জেনে নিব এক নম্বর, মাত্রা বিশ্লেষণ পদ্ধতি দ্বারা এক একক থেকে অন্য একটি একক বা একটি একক পদ্ধতি থেকে অন্য একটি পদ্ধতিতে কীভাবে রূপান্তরিত করব সেটাকে আমরা প্রথমে জেনে নেব। তার আগে একটা কথা বলে রাখবে, এই যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি করার কিছু শর্ত আছে। শর্ত কি না, শর্ত হলো এক নম্বর, কোনো একটা সমীকরণ যদি x + y - z এরকম থাকে, তাহলে এদের প্রত্যেকের মাত্রা অর্থাৎ সমানের এই পারে এবং ওই পারে, অর্থাৎ কোনো একটা সমীকরণ বা সম্পর্কের মাত্রা অভিন্ন হতে হবে। কি হতে হবে? অভিন্ন হতে হবে। অর্থাৎ এক্সের মাত্রা, ওয়াইয়ের মাত্রা, জেডের মাত্রা সেম হতে হবে। উদাহরণস্বরূপ হতে পারে এক্সের মান 50 গ্রাম, তো ওয়াইয়ের মান 100 গ্রাম, জেডের মান হয়তো 30 গ্রাম। প্রত্যেকে দেখো মাত্রা ভর দ্বারা বোঝাচ্ছে, গ্রাম দ্বারা। এরকম হলে হবে না যে এক্সের মান 50 গ্রাম কিন্তু ওয়াইয়ের মান হলো 60 কিমি, ঠিক আছে। তাহলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি তখনই সম্ভব, আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাথে তখনই আমরা এক একক পদ্ধতি থেকে অন্য এককে যেতে পারবো যখন ওদের প্রত্যেকটার মাত্রা কী হবে? অভিন্ন হতে হবে। দুই নম্বর, যদি কোনো সমীকরণ এরকম হয় যে x² + x³ - x + 1, তাহলে এদের প্রত্যেকে এই যে এক্সের যে মাত্রা, এর মাত্রাটা মাত্রাহীন হতে হবে। কী হতে হবে? মাত্রাহীন, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা যেটা সর্বপ্রথমে দেখে নিব সেটা হচ্ছে কোনো ভৌত রাশির মান মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে এক একক থেকে অন্য এককে কিভাবে যাব। লা 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 লা। প্রিয় ছাত্রছাত্রীরা, একটু আমি সময় চেয়ে নিচ্ছি, কালিটা একটু ভরে নিই। কেমন আছো সবাই? ভালো আছো?
ক্লাসগুলো অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের এক একটি কমেন্ট, এক এক লাইক আমাকে আবার নতুন ক্লাস দেওয়ার জন্য উৎসাহ জাগাবে। তো যাই হোক, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি কোনো ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে কীভাবে আমরা নিয়ে যাব। তাই আজকে আমাদের টপিক হচ্ছে কোনো ভৌত রাশির মান এক একক থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে আলোচ্য বিষয় হচ্ছে কি না, আমরা এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কোনো একটি ভৌত রাশি কোনো একটি আমরা আজকে দেখে নেব এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কোনো একটি ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে কীভাবে আমরা রূপান্তর করব। ঠিক আছে, সর্বপ্রথমে ধরি কোনো ভৌত রাশির মাত্রা হলো কোনো একটি ভৌত রাশির মাত্রাটাকে ধরে নিলাম না এম, তার মাথাতে এ, এল, বি, টি, সি, এই হচ্ছে আমাদের মাত্রা। ঠিক আছে, কোনো একটা ভৌত রাশির মাত্রা ধরলাম এম টি টু পাওয়ার এ, এল টি টু পাওয়ার বি, টি টু পাওয়ার সি, যেখানে এমটা কি না, এম হলো ভরের মাত্রা, এল হলো দৈর্ঘ্যের মাত্রা, যেটাকে আমরা পড়েছিলাম এর আগের দিন, এবং টি হলো সময়ের মাত্রা। ঠিক আছে, এবার ধরলাম যে ধরি দুটি, এই যে ভিন্ন যে পদ্ধতি আছে, দুটি ভিন্ন পদ্ধতি, মানে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি, তার জন্য দুটি পদ্ধতি আছে। তাহলে এই দুটি পদ্ধতিতে নিশ্চয় তাদের মানগুলো আলাদা আলাদা হবে। তো দুটি পদ্ধতিতে তাদের মাত্রা যথাক্রমে M1A, L1B, T1C এবং আর অন্য যে পদ্ধতি, একটা পদ্ধতিতে মাত্রা হলো, অন্য পদ্ধতিতে মাত্রা ধরলাম যে এটা হচ্ছে M2A, L2B এবং T2C এবং তাদের যখন দুটি ভিন্ন পদ্ধতি থাকবে, তো ভিন্ন পদ্ধতি নিশ্চয় মানটা আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, মানটা যদি আলাদা আলাদা থাকে তাহলে ধরলাম, এবং তাদের মান যথাক্রমে N1 ও N2, প্রথমটাতে হলো N1 এবং দ্বিতীয়টা হলো N2। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো অতএব সুতরাং আমরা কি লিখতে পারবো না, N1, এই N1টা কার, এই মাত্রাটার মান, এবং N2টা হচ্ছে এই মাত্রাটার মান। তাহলে আমরা N1 = লিখতে পারবো M1A, L1B, T1C। একই রকমভাবে আমরা এখানে N2 = লিখতে পারবো M2A, L2B, T2C। ঠিক আছে, এবার যদি আমরা এই মানটাকে যদি আমরা বের করি N2 এর মানটা কত, ঠিক আছে, তাহলে কি হবে, চলো আমরা পুরোটাকে, এটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে N2 = M2A, L2B, T2C আমরা N1 = M1A, L1B, T1C, তাই তো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখান থেকে দেখো আমরা এই N এর মানটাকে বের করবো কার সাহায্যে, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে, এক একক থেকে অন্য একক যেহেতু যাচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে থিওরি, এটার যখন আমরা একটা উদাহরণ নিব তখন কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের আরও ক্লিয়ার হবে। ওই জন্য সবাইকে অনুরোধ যে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা টানা দেখবে, তারপরে পরপর ক্লাস বুঝতে পারবে। ঠিক আছে, আর আজকের ক্লাস যারা হুট করে দেখছো তাদের প্রতি রিকোয়েস্ট যে তোমরা আগে প্রথমের যে ক্লাসগুলো আমি দিয়েছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ওগুলো দেখবে, তারপরে পড়বে। কারণ ফিজিক্সের ক্লাস হচ্ছে রিলেটেড ক্লাস, প্রথম ক্লাস না করলে দ্বিতীয় ক্লাস সম্বন্ধে তোমার জ্ঞান থাকবে না। তো অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটা দেখার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এবার এই যে N2, এই N2-র মান যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে, N1 থাকলো না M1, ঠিক আছে, M1A বাই, তাহলে এটা কি হবে M2A ইন্টু L1B, এখানে ছিল, এখানে কে আছে L2B,
তাহলে এখানে কত হবে না T1C ডিভাইডেড বাই এখানে হবে T2C। সূচকের নিয়ম অনুসারে আমরা জানি তাহলে N1 ইজিক্যাল টু M1 বাই M2 তার মাথাতে A, L1 বাই L2 না তার মাথাতে B, আর T1 বাই T2 তার মাথাতে C। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে এক একক থেকে যখন অন্য এককে যাব তাহলে এই N1 বা N2-র মানটা কত হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তোমরা টুকে নাও, আশা করি টুকে হয়েছে। আচ্ছা, এটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে একটা যদি আমরা উদাহরণ নিই। ঠিক আছে, একটা আমরা উদাহরণ যখন নিব তখন এই জিনিসটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি একটা উদাহরণ নিয়ে। তোমরা শুধু মাথায় রাখবে N2 ইজিক্যাল টু N1 ইন্টু M1 M2 A, L1 L2 B, T1 T2 C। ঠিক আছে, जिंदगी हम सफर है सुहाना। বোর্ডটা একটু মিরছে কম, পরিষ্কার করতে টাইম লাগছে। যাই হোক, হয়ে গেছে। আমরা একটা উদাহরণের মাধ্যমে জেনে নিব, একটা উদাহরণের মাধ্যমে জানতে যাচ্ছি যে কিভাবে কোনো একটা এক একক থেকে অন্য একক রূপান্তর করে তার মানটা জানা যায়। আমরা সবাই জানি যে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হয় আর্গ এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হয় জুল, তাই তো? তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কার্যের একক, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা জানি যে কার্যের একক হয় আর্গ এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হয় জুল। আমরা এটাও জানি 1 জুল, আমরা জানি যে কার্যের মাত্রা হয় mL²T-2। ঠিক আছে, এবার আমরা ধরি সিজিএস পদ্ধতিতে কার্যের মাত্রা ধরলাম M1 L1। ঠিক আছে, কার্যের মাত্রা ধরে নিলাম যে M1 L1 এবং T1। ঠিক আছে, M1 L1 এবং T1 এটা আমরা ধরলাম সিজিএস পদ্ধতিতে মাত্রা। এবং এসআই পদ্ধতিতে কার্যের মাত্রা M2 L2 এবং T2। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো সিজিএস পদ্ধতি M মানে কি? M1 মানে হচ্ছে ভর, L হচ্ছে দৈর্ঘ্য, T হচ্ছে কত না T হচ্ছে সময়। এটা এখানে M2টা ভর এসআই পদ্ধতিতে, L2টা হলো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য, T2টা হলো এসআই পদ্ধতিতে সময়। এবার আমরা জানি, আমরা একটা জিনিস ধরে নিচ্ছি যে ধরি 1 জুল ইজিক্যাল টু N আর্গ হয়। কত আর্গ আমরা ধরো এখন জানি না, যদিও তোমরা পড়েছো ছোটো ক্লাসগুলোতে, কিন্তু ধরে নিলাম যে আমরা এন কত আর্গ সেটা জানি না, এই এনের মানটা আমরা বের করতে পারবো। এবার আশা করি বুঝতে পারছো কি জিনিসটা। ওখানে যে আমরা লিখেছিলাম যে N2 ইজিক্যাল টু N1 ইন্টু M1 বাই M2 তার মাথাতে A, L1 বাই L2 তার মাথাতে B এবং T1 বাই T2 তার মাথাতে C। ঠিক আছে, যে এই যে N2কে আমরা শুধু N বলছি এবং এখানে যেটা N1 ছিল সেটা এখানে 1 জুল, কারণ আমরা ধরে নিলাম যে 1 জুল ইজিক্যাল টু N আর্গ। ঠিক আছে, যদি হয় তাহলে আমরা 1 গুণিত কি লিখতে পারি? তাহলে লিখতে পারবো জুল পদ্ধতি এসআই পদ্ধতিতে তাহলে কি আছে না M2। আচ্ছা, এবার এখানে একটা জিনিস আমার বলতে ছুটে গেছে, দেখো কার্যের মাত্রা ছিল mL²T-2, তাহলে এসআই পদ্ধতির কার্যের মাত্রা হবে M1 L1² T-2। একই রকমভাবে এসআই পদ্ধতিতে হবে M2 L2²T-2 ঠিক আছে, তাহলে এর মাত্রাটা কত না এই এসআই পদ্ধতিতে হচ্ছে M2। ঠিক আছে, তারপরে কি আছে না L2 তার স্কোয়ার, তারপর T2 তার -2। ওকে, আচ্ছা ইজিক্যাল টু তাহলে কি N ইন্টু আর্গ, তো N মানে আর্গ কার একক না সিজিএস একক হচ্ছে আর্গ, তাহলে সিজিএস এর তার মাত্রাটা কত না সিজিএস এর মাত্রা হলো M1 ঠিক আছে L1²
T1 মাইনাস 2। ঠিক আছে। আচ্ছা এবারে যদি আমরা কি করি, এই টার্মটাকে এপাশে নিয়ে আসি এবং এই টার্মটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে কি হবে না n ইন্টু m1 L1 স্কোয়ার T1 মাইনাস 2 ইজিক্যাল টু m2 ইন্টু L2 স্কোয়ার T মাইনাস 2। এখানে 1-এর দাম নেই, এক গুণ করলেও যা, না করলেও তা। ঠিক আছে। আচ্ছা বা তাহলে n ইজিক্যাল টু কত, তাহলে এই যে m2 বাই m1, ঠিক আছে, গুণিত L2 বাই L1, এই যে এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তো ঘিরে আমি স্কোয়ার করতে পারি, ইন্টু এখানে কত আছে না T2 বাই T1 বাই T1 সরি হ্যাঁ T2 বাই T1 তাদের মাথায় দেখ -2 আছে, তাহলে কি হবে -2। আচ্ছা এবার আমাকে বলো M1 মানে কি? M1 মানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে ভরের একক, সরি M1 হ্যাঁ সিজিএস পদ্ধতিতে ভরের একক। তো ভরের একক কী হয় রে বাবু, না গ্রাম। তাহলে L1 মানে কি? L1 মানে হলো সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মানে সেমি। ঠিক আছে। আচ্ছা T1 মানে কি? তো T1 মানে হলো এসআই পদ্ধতিতে সময় একক সেকেন্ড। আচ্ছা এগুলো তো আমি 1 লাগাতে পারি, যে 1 গ্রাম 1 সেমি 1 সেকেন্ড। আচ্ছা M2 মানে কত? M2 মানে হলো এসআই পদ্ধতিতে হচ্ছে ভর, এসআই পদ্ধতিতে ভরকে কী বলি, কেজি বলি, তাহলে এটা হলো 1 কেজি। তাহলে L2টা কত না, L2 হচ্ছে তাহলে এসআই পদ্ধতির দৈর্ঘ্য, তাহলে এসআই পদ্ধতির দৈর্ঘ্য কী বলি আমরা, মিটার বলি, তো 1 মিটার। এবং T2 কত, T2 হচ্ছে সেকেন্ড, এসআই পদ্ধতিতে একক সেকেন্ড হয়, তার জন্য সেকেন্ড। একবার আর বলি, দেখো এখানে M2 M1 M2 কোনটা না, M2 L2 T2 এটা হচ্ছে দেখো এসআই পদ্ধতিতে এর মাত্রা, এবং M1 L1 T1 এটি হচ্ছে সিজিএস পদ্ধতির মাত্রা। তো আমরা সিজিএস M1 মানে কি জানি, ভর, তাহলে M1 মানে কি সিজিএস পদ্ধতিতে ভর, তাহলে সিজিএস পদ্ধতিতে ভরকে আমরা কি গ্রামে লিখি, এবং সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যকে আমরা সেমিতে লিখি, এবং সময়কে আমরা সেকেন্ড লিখি। একই রকমভাবে এসআই পদ্ধতিতে আমরা ভরকে কেজিতে লিখি, এবং দৈর্ঘ্যকে মিটারে লিখি, এবং সময়কে সেকেন্ডে লিখি। বুঝতে পেরেছ? আচ্ছা এবারে আমরা এই মানগুলোকে আমরা বসিয়ে দিব। মানগুলো কোথায় বসাবো, চলো এই দিকে আমরা কর্নারে একটু জায়গা করে বসিয়ে দিই। তাহলে n ইজিক্যাল টু, চলো তাহলে M2 মানে কি, তাহলে 1 কেজি, তাহলে 1 কেজি বাই M1 মানে 1 গ্রাম, ইন্টু L2 মানে কত, 1 মিটার, তাহলে 1 মিটার বাই L1 মানে কত, 1 সেমি, ইন্টু T2 মানে কত, তো T2 মানে হচ্ছে 1 সেকেন্ড, আর T1 মানে কত, এটা মানে 1 সেকেন্ড। এবার দেখো রে বাবু এখানে স্কোয়ার আছে, তাহলে আমি এই জায়গাটাতে স্কোয়ার দিব। এখানে -2 আছে, তাহলে এই জায়গাতে আমি -2 দিব। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 1000কে লেখা যায় 10 তার মাথাতে কিউব এত বাই 1 গ্রাম, ইন্টু 1 মিটার মানে কত, 100 সেমি, তো 100কে লেখা যায় 10 তার স্কোয়ার এত সেমি বাই 1 সেমি, তার মাথাতে আবার স্কোয়ার আছে। 1 সেকেন্ড চলে গেল মানে 1ই, তার মানে এখানে হলো 1 সেকেন্ড তার মাথাতে -2। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এই গ্রাম চলে গেল, সেমি চলে গেল, তাহলে এখানে কত থাকলো, 10-এর মাথাতে কিউব, আর এখানে কত, 10-এর পাওয়ার কত স্কোয়ার, আর এখানে 2 2 দিয়ে 4, তার মানে 10-এর মাথায় কত হলো 4, আর 1-এর পাওয়ার যাই থাকুক, 100 থাকুক 200 থাকুক মাইনাস থাকুক কী হয়, 1ই হয়। তাহলে এটা কত হলো না 10, তার মাথাতে সূচকের নিয়ম 10 কী হবে, 3 + 4 = 10-এর মাথাতে 7, তার মানে আমরা n এর মান পেলাম 10⁻7। তাহলে n এর মান কত পেলাম আমরা, 10⁻7। তাহলে আমরা এবার এই জায়গাটাতে চলে আসি। দেখো এই জায়গা কি বলেছে, 1 জুল ইজিক্যাল টু, ধরেছি 1 জুল ইজিক্যাল টু nr, তাহলে আমরা লিখতেই পারি অতএব 1 জুল ইজিক্যাল টু n এর মান কত, 10⁻7 আর, যেটা আমরা আগে জানছিলাম। ঠিক আছে, ছোটো ক্লাসে পড়েছি যে 1 জুল ইজিক্যাল টু 10⁻7 আর হয়, ওটাকে দেখো আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারলাম, বের করতে পারলাম। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।
তোমরা অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।